শুরুতেই একটা চেনা ডায়ালগ বলি। আমি মাধ্যমিকে দ্বিতীয় স্থান দখল করেছি, আর আমার এই সাফল্যের পিছনে এই বইটার ভূমিকা অনস্বীকার্য। অথবা আমি উচ্চ মাধ্যমিকে তৃতীয় স্থান দখল করেছি এবং আমার এই সাফল্যের পিছনে এই বইটির অবদান অনস্বীকার্য। এই চেনা ডায়ালগটা তোমরা সকলেই শুনেছ, টিভির পর্দায়, বিজ্ঞাপনেও শুনেছ। রায়মার্টিনে প্রশ্নবিচিত্রা সত্যি অবদান রাখে ভালো রেজাল্ট করার পেছনে। বিশেষ করে এখানকার মডেলগুলো খুব সুন্দর তৈরি করে দেয়। সেই মডেল কোশ্চেন পেপার ধরে যদি কেউ প্র্যাকটিস করে, সে কিন্তু অনেক কোশ্চেনই কমন পাবে। উচ্চ মাধ্যমিক প্রশ্নবিচিত্রা রায়মার্টিন যেটা বার করেছে অল সাবজেক্ট একসঙ্গে 2024 সালে, সেই বইটার মডেল ধরে ধরে আমরা ইংরেজি পেজগুলো আলোচনা করব ক্লাস 12-এর জন্য। আজকের আলোচনার মডেল কোশ্চেন পেপার 2, এটা রয়েছে পেজ নাম্বার 131, 131 পৃষ্ঠায়। এর আগে তোমরা যারা মডেল 1-এর আলোচনাটা দেখোনি, তোমরা আমার চ্যানেলে আগে ভিজিট করে মডেল 1-এর ভিডিওটা দেখে নাও। এর পরবর্তীকালে অন্যান্য ভিডিওগুলো আপলোড হতে থাকবে। তো আমরা সেই মডেল কোশ্চেন পেপার 2 ধরে ইংরেজি বিষয়ের উপরে এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার আলোচনা করে নেব। আমরা সবাই জানি এমসিকিউ, এসএকিউ আর গ্রামার হচ্ছে অত্যন্ত স্কোরিং। মডেল কোশ্চেন পেপার 2 একের দাগে রয়েছে প্রোজ থেকে এমসিকিউ 1-এর 1-এ। হোয়াট ট্যান্টালাইজ দ্য ন্যারেটর ইন দি আইজ হ্যাভ ইট ওয়াজ দ্য। অ্যাকচুয়ালি দি আইজ হ্যাভ ইট গল্পের লেখককে প্রলুব্ধ করেছিল যে জিনিসটা, সেটা কী ছিল? দ্য পারফিউম অফ দ্য হেয়ার, মেয়েটার চুলের সুগন্ধ, অপশন নম্বর ডি। 2-এর দাগে দ্য অ্যানসেস্ট্রাল হাউস অফ এপিজে আব্দুল কালাম ওয়াজ সিচুয়েটেড অন। ডক্টর এপিজে আব্দুল কালামের যে পৈতৃক ভিটে বাড়িটা বা পুরনো বাড়িটা, আদি বাড়িটা, সেটা অবস্থিত ছিল কোন রাস্তার উপরে? উত্তর হচ্ছে মস্ক স্ট্রিট, মানে মসজিদ যাওয়ার রাস্তার উপরে, অপশন নম্বর বি। 3-এর দাগে রয়েছে দ্য কালার অফ দ্য জিন্স দ্যাট দ্য বয় ইন থ্যাংক ইউ ম্যাম ওয়াজ ওয়ারিং ওয়াজ। থ্যাংক ইউ ম্যাম গল্পে যে ছেলেটা পেছন থেকে ছুটে এসেছিল, মিসেস জোনসের ব্যাগে হামলা করেছিল, সেই ছেলেটা একটা নীল রঙের জিন্সের প্যান্ট পরেছিল। তো জিন্সের কালারটা কী ছিল? নীল রঙের ছিল। উত্তরে আমরা বলবো ব্লু, অপশন নম্বর এ। 4-এর দাগে টু ব্যান্ডেজ দ্য ম্যানস উন্ড দ্য জার ইন 3 কোশ্চেন্স টুক ফ্রম দ্য হারমিট। দাড়িওয়ালা লোকটার ক্ষতস্থানটাকে বাঁধার জন্য 3 কোশ্চেন্স গল্পে রাজা হারমিটের কাছ থেকে কী নিয়েছিলেন? উত্তর হচ্ছে এ টাওয়েল, একটা গামছা নিয়েছিলেন, অপশন নম্বর এ। এবারে পোয়েট্রি থেকে অর্থাৎ কবিতা থেকে এমসিকিউ 4খানা দেওয়া আছে। 5-এর দাগে রয়েছে হ্যাকিং অ্যান্ড চপিং ক্যান কজ এ ট্রি। হ্যাকিং আর চপিংয়ের ফলে একটা গাছের মধ্যে কী সৃষ্টি হতে পারে? উত্তর হচ্ছে মাচ পেন, অপশন নম্বর এ, অনেক যন্ত্রণা, এটা উত্তর হবে। তোমরা অনেকে কনফিউশনে পড়বে। অ্যাকচুয়ালি টেক্সট বইতে নট সো মাচ পেন বলে একটা লাইন আছে, তাই তোমাদের অনেকের মনে হতে পারে যে নট সো মাচ পেনটা উত্তর, কিন্তু অ্যাকচুয়ালি না। ওখানে নটটা উইলের সঙ্গে নিয়ে মানে বলতে হয়েছিল, তাই শুধু একটা কবিতার স্টাইল মেনটেন করার জন্য কবি নট শব্দটাকে বাক্যের শুরুতে ইউজ করেছেন, কিন্তু সেখানে তিনি কখনোই বলতে চাননি যে হ্যাকিং আর চপিংয়ের ফলে গাছের ততটা যন্ত্রণা সৃষ্টি হয় না। তোমরা নিজেরাই বলো, একটা গাছকে টুকরো টুকরো করে কাটা হচ্ছে, তো গাছের যন্ত্রণা কতটা হবে? বেশি হবে না কম হবে? তাই উত্তর হবে এখানে মাচ পেন, অপশন নম্বর এ। 6-এর দাগে দ্য গ্রাস অন দ্য ভ্যালি অ্যাপিয়ার্স। ওই উপত্যকায় যে ঘাসগুলো ছিল সেগুলোকে কেমন দেখাচ্ছিল? উত্তর হচ্ছে ব্রাইট গ্রাস, উজ্জ্বল দেখাচ্ছিল, অপশন নম্বর ডি। 7-এর দাগে ইন শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে দ্য পোয়েট এক্সপ্রেসেস। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এটা উইলিয়াম শেক্সপিয়ারের সনেট নাম্বার 18। তো সেখানে কবি প্রকাশ করেছেন লাভ না বিউটি না পোয়েট্রি নাকি অল অফ দিজ। সেখানে তিনি ভালোবাসার কথাও বলেছেন, আবার তার বন্ধুর সৌন্দর্যের কথাও বলেছেন, এবং তার কবিতা, তার যে অমর ভার্স, সেটার কথা উল্লেখ করেছেন। তাই আমরা অপশানে যাব ডি নম্বর অপশানে, অল অফ দিজ। সবকটা এখানে উত্তর সঠিক, তাই আমরা ডি অপশানকে টিক মারব। আর 8-এর দাগে বলেছে বিং টায়ার্ড দ্য গ্রাসহপার ইন দ্য পোয়েট্রি অফ আর্থ রেস্টস বিনিথ সাম। প্রচণ্ড ক্লান্ত হয়ে গিয়ে ফড়িং এই দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতা যেমনটা বলা হয়েছে, তারা বিশ্রাম নেয় কোথায়? না বিনিথ সাম প্লেজেন্ট উইড, কিছু মনোরম আগাছার তলায়, অপশন নম্বর বি। এবারে আমরা নাটকটা থেকে, অর্থাৎ ক্লাস 12-এ একটাই নাটক আছে দ্য প্রপোজাল, তোমরা সবাই জানো। সেই নাটকটা থেকে কিছু এমসিকিউ প্র্যাকটিস করতে হয় আমাদের, এবং পরীক্ষায় 4খানা এমসিকিউর উত্তর করতে হয়। তো সেই এমসিকিউর উত্তরগুলো আমরা আলোচনা করবো। 9-এর দাগে দ্য প্রপোজাল ইজ সেট ইন এ। এই প্রপোজাল নাটকটা গড়ে উঠেছে কোথায় বা এর ঘটনাগুলো সংগঠিত হচ্ছে কোথায়? উত্তর হচ্ছে চুবুকবের কান্ট্রি হাউস, তার দেশের বাড়ি, গ্রামের বাড়ি রাশিয়াতে অবস্থিত। তাই আমরা কান্ট্রি হাউসে যাব, অপশন নম্বর সি। নাটালিয়া ইজ, নাটালিয়া মেয়েটা কেমন? না নট এডুকেটেড, ইনফর্মালি এডুকেটেড, জাস্ট লিটারেট আর ওয়েল এডুকেটেড। আমরা অপশানে যাব, অপশন নম্বর ডি, ওয়েল এডুকেটেড, কারণ নাটালিয়া ছিল একটা সুশিক্ষিতা মেয়ে। আর 11 দাগে অক্সেন মিডোজ কাম টু, আর অক্সেন মিডোজ জায়গাটার পরিমাপ কত? উত্তর হচ্ছে 13.5 একর, 13.5 একর্স, অপশন নম্বর সি। আর 12 দাগে লোমব ওয়াজ অ্যাডভাইস টু লাই অন দ্য কিচেন ওভেন অ্যান্ড ক্যাচ। লোমবকে অ্যাডভাইস করা হয়েছিল যে রান্নাঘরে শুয়ে থাকতে এবং ড্যাশকে ধরতে, মানে কাকে ধরতে? আরশোলাকে ধরতে, ব্ল্যাক বিটেলস, অপশন নম্বর ডি।
আর দুইয়ের দাগে আমরা জানি এসএকিউর দাগ, সেখানে প্রোজ থেকে মোট 8খানা এসএকিউ থাকে। তো সেই 8খানা এসএকিউর মধ্যে 4খানা উত্তর আলোচনা করতে হয়, 4খানা উত্তর পরীক্ষা খাতায় লিখতে হয়। তবে আমরা এখানে 8খানা এসএকিউর উত্তরই আলোচনা করে নেব। একের দাগ হচ্ছে হোয়াট অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর অফ রাস্কিন বন্ড স্টোরি দি আইজাবিট ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট দ্য হিলস। দি আইজাবিট গল্পে লেখক রাস্কিন বন্ডের কথা অনুযায়ী পাহাড় পর্বতে ঘুরতে যাওয়ার সবচেয়ে ভালো সময় কোনটা? আমরা সবাই জানি অক্টোবর মাসটা সবচেয়ে ভালো সময়, কারণ সেই সময় পাহাড়গুলো বুনো ডালিয়া গাছে ভরে যায়, সূর্যের আলো সুমধুর মনে হয়, সারাদিন রাস্তাঘাট শুনশান থাকে, ড্যাং ড্যাং করে ঘোরা যায়, আর রাতের বেলা ব্র্যান্ডি পান করা যায়। তাই অক্টোবর সবচেয়ে ভালো সময়। তাই আমরা উত্তরে লিখব অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট দ্য হিলস। লেখকের মতে অক্টোবর হচ্ছে সবচেয়ে ভালো সময় পর্বতে ঘুরতে যাওয়ার জন্য। দুইয়ের দাগে কোশ্চেন আছে হোয়াট অ্যাকর্ডিং টু দ্য হারমিট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু। হারমিটের কথা অনুযায়ী সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা? উত্তর হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য হারমিট দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ টু ডু সামথিং গুড ফর দ্য ম্যান হু ইজ ইন ফ্রন্ট। হারমিটের কথা অনুযায়ী সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে লোকটা সামনে রয়েছে তার ভালোর জন্য কিছু কাজ করা। তিনের দাগে হচ্ছে হোয়ার ডিড রজার ফল অন লুজিং হিজ ব্যালেন্স। ব্যালেন্সটা হারিয়ে ফেলে রজার পড়ে গেছিল কোথায়? উত্তরে আমরা বলবো লুজিং হিজ ব্যালেন্স রজার ফেল অন দ্য সাইড ওয়াক, মানে ব্যালেন্সটা হারিয়ে ফেলে রজার পড়ে গেছিল ফুটপাতের উপরে। চার দাগে হোয়াট ডিড মিসেস জোন্স আস্ক দ্য বয় টু পিক আপ। মিসেস জোন্স ছেলেটাকে কি তুলে দিতে বলেছিলেন? মিসেস জোন্স আস্কড দ্য বয় টু পিক আপ হার পার্স। মিসেস জোন্স ছেলেটাকে বলেছিলেন তার সে ব্যাগটাকে তুলে দিতে। পাঁচে দাগে হাউ ডিড দ্য জার মিট দ্য হারমিট। রাজা হারমিটের সঙ্গে কিভাবে সাক্ষাৎ করেছিলেন? দ্য জার পুট অন সিম্পল ক্লথস, লেফট হিজ বডিগার্ড বিহাইন্ড অ্যান্ড ওয়াকড অ্যালোন টু মিট দ্য হারমিট। রাজা সাধারণ পোশাক পরেছিলেন, বডিগার্ডগুলোকে পেছনে রেখে গেছিলেন এবং একা হেঁটে গেছিলেন ওই সাধুর সঙ্গে দেখা করতে। ছয়ের দাগে ডেসক্রাইব দ্য অ্যানসেস্ট্রাল হাউস অফ কালাম। কালামের যে পৈতৃক ভিটে বাড়ি তার একটু বিবরণ দাও। ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস মেড অফ লাইমস্টোনস অ্যান্ড ব্রিক্স। এটা ছিল একটা সুন্দর বড় পাকা বাড়ি, চুনা পাথরের সুরকি আর ইট দিয়ে তৈরি। সাথে থাকে হোয়াট ডিড আব্দুল কালাম ফাদার ইউজ টু অ্যাভয়েড। আব্দুল কালামের বাবা কোন কোন জিনিসগুলোকে এড়িয়ে চলতেন? কালামস ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ। কালামের বাবা এড়িয়ে চলতেন সমস্ত অপ্রয়োজনীয় সুখ স্বাচ্ছন্দ্যকে। হু ব্রোক ইন্টু দ্য ন্যারেটার্স রেভারি। কে লেখকের দিবা স্বপ্নটাকে ভেঙেছিল? উত্তর হচ্ছে দ্য নিউ প্যাসেঞ্জার হু গট ইন্টু দ্য কম্পার্টমেন্ট অ্যাট সাহারানপুর ব্রোক ইন্টু দ্য ন্যারেটার্স রেভারি। সেই নতুন প্যাসেঞ্জার যে সাহারানপুর স্টেশনের কম্পার্টমেন্টে ঢুকেছিল সেই লোকটাই লেখকের দিবা স্বপ্নটাকে ভেঙেছিল। এবার আমরা পোয়েট্রি থেকে এসে কি আলোচনা করবো। নয়ের দাগে হোয়াট ডাজ দ্য ফ্রেজ আর্থ কেভ রেফার টু। আর্থ কেভ মানে পৃথিবীর গুহা বলতে কাকে বলা হয়েছে? হোয়েন এ রুট ইজ পুলড আউট এ গ্যাপিং হোল ইজ ক্রিয়েটেড অন দ্য আর্থ দিস ইজ কল্ড আর্থ কেভ। যখনই একটা মূলকে টেনে উপরে বাইরে তোলা হয় তখনই মাটিতে একটা বড় গর্তের সৃষ্টি হয়, তাকেই বলে আর্থ কেভ। দশে দাগে হাউ ডাজ দ্য স্ট্রিম লুক লাইক ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতায় যে নদীটার কথা বলা হয়েছে তাকে দেখতে কেমন লাগছিল? দ্য স্ট্রিম লুকস লাইক এ সিলভার লাইন ইন দ্য পোয়েম। এই কবিতাতে যেমনটা বলা হয়েছে নদীকে দেখতে লাগছিল একটা রূপলি রেখার মতো। 11 থেকে হু হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস। তার গানের আনন্দটাকে কখনো শেষ করে না, কে? উত্তর হচ্ছে দ্য গ্রাসহপার হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস। গ্রাসহপার কখনো তার গানটাকে শেষ করে না। 12 দাগে অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট এ ডেট হোয়াট ইজ মিন বাই সামার্স লিজ। একটা কবিতার লাইন দেওয়া আছে সনেট নাম্বার 18 থেকে, সেখানে সামার্স লিজ বলতে কি বলা হয়েছে? উত্তর হচ্ছে সামার্স লিজ রেফার্স টু দ্য ডিউরেশন অফ সামার। সামার্স লিজ বলতে বলা হয়েছে গরমকালের সময়সীমাকে। 13 থেকে হাউ ইজ দ্য গোল্ড কমপ্লেক্সন অফ দ্য সান ডিমড। সূর্যের উজ্জ্বল সোনালি রঙটা মৃদু হয়ে যায় কিভাবে? উত্তর হচ্ছে দ্য গোল্ড কমপ্লেক্সন অফ দ্য সান ইজ ডিমড বাই ক্লাউডস। সূর্যের উজ্জ্বল সোনালি রঙটা মৃদু হয়ে যায় মেঘের দ্বারা। হোয়ার ডু অল বার্ডস হাইড ইন দ্য পোয়েট্রি অফ আর্থ। দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতার সমস্ত পাখিরা লুকায় গিয়ে কোথায়? উত্তরে আমরা বলবো বিং ফেন্ট অল দ্য বার্ডস হাইড ইন দ্য কুলিং ট্রিজ। ঝিমিয়ে গিয়ে বা নিস্তেজ হয়ে গিয়ে সমস্ত পাখিগুলো লুকিয়ে যায় ঠান্ডা গাছে বা শীতল গাছে। হোয়াই ডাজ দ্য পোয়েট আস্ক নেচার টু কিপ দ্য সোলজার ওয়ার্ম। কবি প্রকৃতিকে কেন অনুরোধ করেছেন সৈন্যটাকে গরম রাখার জন্য? আমরা বলব দ্য পোয়েট আস্কস দ্য নেচার টু কিপ দ্য সোলজার ওয়ার্ম বিকজ হি ফিয়ার্স দ্যাট দ্য সোলজার মে ক্যাচ কোল্ড। কবি প্রকৃতিকে অনুরোধ করছেন সৈন্যটাকে গরম রাখতে, কারণ তিনি ভয় পাচ্ছেন যে সৈন্যটাকে ঠান্ডা লেগে যেতে পারে। 16 থেকে হোয়াট স্কর্চ অ্যান্ড চোক দ্য ট্রি আফটার ইট ইজ পুলড আউট। মূলকে যখন টেনে বাইরে তোলা হয় তখন গাছকে কোন জিনিসটা স্কর্চিং করে আর কোন জিনিসটা চোকিং করে, মানে রোদে পুড়ে দেয় এবং বাতাসে দম বন্ধ করে দেয়, কে কে? উত্তর আমরা লিখব দ্য সান স্কর্চেস দ্য ট্রি অ্যান্ড দ্য এয়ার চোকস ইট আফটার ইট ইজ পুলড আউট।
সূর্য গাছকে রোদে পোড়ায় এবং বাতাসটা দম বন্ধ করে দেয় তাকে মাটি থেকে বাইরে বার করার পর। আর নাটকটা থেকে এসএকিউ থাকবে না, শুধুমাত্র এমসিকিউ থাকবে। এবার আমরা গ্রামার পোর্শনে যাব। 4-এর এ 1-এর দাগে ওন্ট ইউ হ্যাভ সাম লাঞ্চ, আপনি দুপুরের খাবার খাবেন না, এটাকে অ্যাসার্টিভ করতে বলেছে। তার মানে কি আপনার দুপুরের খাবারটা খাওয়া উচিত। আমরা উত্তরে লিখব ইউ শুড হ্যাভ সাম লাঞ্চ। 2-এর দাগে ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড সেড দ্য হারমিট টু দ্য জার, ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। আমরা লিখব দ্য হারমিট টোল্ড দ্য জার দ্যাট হি ব্র্যাকেটে জার হ্যাড অলরেডি বিন অ্যান্সার্ড। 3-এর দাগে মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, ভয়েস চেঞ্জ করতে বলেছে। আমরা লিখব পিপল ওয়াইডলি রিগার্ডেড মাই প্যারেন্টস অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, লোকেরা আমার বাবা মাকে আদর্শ দম্পতি মনে করত। আর প্যাসিভ ভয়েসে মানে হবে আমার বাবা মাকে আদর্শ দম্পতি মনে করা হতো। 4 দাগে এ ম্যান গেটিং ইন্টু দ্য কম্পার্টমেন্ট স্ট্যামার অ্যান অ্যাপোলজি, স্প্লিটিং করতে বলেছে। তো দুটো বাক্য বানাতে হবে। আমরা লিখব এ ম্যান গট ইন্টু দ্য কম্পার্টমেন্ট, একটা বাক্য। হি স্ট্যামার অ্যান অ্যাপোলজি, এটা আরেকটা বাক্য। 5 দাগে সি ওয়াজ সাইলেন্ট, সে চুপ করেছিল, এটা নেগেটিভ করতে বলেছে। আমরা লিখব সি ওয়াজ নট টকিং, সে কথা বলছিল না। 6-এর দাগে দিস ইজ দ্য বেস্ট টাইম, এটাই সবচেয়ে ভালো সময়, এটাকে পজিটিভ ডিগ্রি করতে বলেছে। আমরা লিখব নো আদার টাইম ইজ সো গুড অ্যাজ দিস। এবার 4-এর বি দাগে আর্টিকেলস আর প্রিপোজিশনস দিয়ে 6খানা শূন্যস্থান আছে, পূরণ করতে হবে। আমি উত্তর সহ বাক্যগুলো পড়ে দিচ্ছি। গুড বাই, দ্য গার্ল সেড, শি ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু মি, সো ক্লোজ দ্যাট দ্য পারফিউম অফ হার হেয়ার ওয়াজ ট্যান্টালাইজিং, আই ওয়ান্টেড টু রেজ মাই হ্যান্ড অ্যান্ড টাচ হার হেয়ার বাট শি মুভড অ্যাওয়ে, অনলি দ্য সেন্ট অফ পারফিউম স্টিল লিঙ্গার হোয়ার শি হ্যাড স্টুড। এটা দি আইজ হ্যাবিটের শেষের দিকের একটা লাইন দিয়েছে, 2-3টা লাইন দেওয়া আছে। তো যারা টেক্সট ভালো করে পড়েছ তোমাদের এই প্রশ্নগুলো খুব একটা সমস্যা হবে না। যারা এখনও টেক্সটে একটু দুর্বল আছো বা আরেকবার পড়ার প্রয়োজন আছে বলে মনে করছো, তোমরা অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করো, টেক্সট পড়ানো ভিডিও আছে, তোমরা সেখানে পেয়ে যাবে। এবার 4-এর সি দাগে কমন এরার, মানে একটা সেন্টেন্স দেওয়া থাকবে তোমাকে, তাতে কোনো একটা শব্দ ভুল থাকবে, তার নিচে দাগ দেওয়া থাকবে। তোমার কাজ হচ্ছে সে ভুল শব্দটাকে ঠিক করে দেওয়া, এবং সে ঠিক করে কি হবে তার জন্য অপশান 3টা দেওয়া থাকবে, তোমাকে সঠিক অপশানটাকে বেছে নিতে হবে। এবং তুমি পরীক্ষা খাতায় ওই বাক্যটাকে পুনরায় লিখবে, তবে ভুলের জায়গাটা তুমি ঠিক করে দিয়ে লিখে আসবে। এক্ষেত্রে আমাদের ভুল শব্দটা হচ্ছে ডিস্টিংগুইশেবল, এটা ভুল আছে। সঠিক উত্তর হবে ডিস্টিংগুইশড, মানে লাস্ট অপশানটা হবে। আর তোমরা পরীক্ষায় যে বাক্যটা লিখবে সেই বাক্যটা হচ্ছে মাই মাদার্স লাইনেজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড। এইভাবে মডেল কোশ্চেন পেপার 2 থেকে আমরা এমসিকিউ, এসএকিউ এবং গ্রামারটা আলোচনা করলাম। এগুলো কেয়ারফুলি পড়বে এবং মনে রাখার চেষ্টা করবে, এবং সুনিশ্চিত থাকতে পারো যে রায়মার্টিনে মডেলগুলো থেকে প্র্যাকটিস করলে তোমরা কিন্তু পরীক্ষা হলে এমসিকিউও কমন পাবে, এসএকিউও কমন পাবে এবং গ্রামারও কমন পাবে। এবং এখানে স্কোরিং এই দাগগুলোতে তোমরা সলিড নাম্বারটা স্কোর করতে পারবে এবং তোমাদের ভালো রেজাল্ট হওয়াটাকে কেউ আটকাতে পারবে না।